গেছে বাবা, এবার থেকে তোমার যা ইচ্ছে, যাকে যা দেওয়ার ইচ্ছে তুমি দিও, আমি আর তোমাকে কিচ্ছু বলবো না। আমি আমি প্রমিস করছি তোমাকে। হায় রে, কে চেয়েছিল তোমার এই প্রমিস? আমি ভেবেছিলাম তুমি রিপেন্ট করছো, মুখে প্রকাশ করতে পারছো না, কিন্তু ভেতরে ভেতরে কষ্ট পাচ্ছ, যন্ত্রণা পাচ্ছ। আমি ভেবেছিলাম, বিশ্বাস করেছিলাম আমি ভুল চয়েস করিনি। হ্যাঁ, আমার মতো খারাপ মানুষ গোটা দুনিয়ায় নেই, এটা তো তুমি এখন বুঝে গেছো। খারাপ ভালোটা রিলেটিভ দোয়েল। কি খারাপ কি ভালো তার বিচার কে করবে? তোমার কাছে যেটা ভালো নয় আমার কাছে সেটা ভালো, আমার কাছে যেটা ভালো নয় তোমার কাছে সেটা ভালো। এই যে তোমার অফিসের কলিগরা, তাদের কাছে আমার এই কাজটা সমর্থনযোগ্য নয়, তুমি তো বললে, তাহলে কি আমি বলবো তারা খারাপ? এতটা বোকা তুমি? তোমার স্বামী, বলছি এখনো স্বামীকে ভেবো না। তাদের মতামতের গুরুত্ব আছে, নিশ্চয়ই আছে, আবার আমার মতামতের হয়তো গুরুত্ব আছে, কি জানি। কিন্তু আসল কথাটা অন্য জায়গায়, একেবারে অন্য জায়গায়। আসল কথাটা আমি এই সংসারী হওয়ার উপযুক্ত নই। আমি জানতাম আমার শর্টকামিং আছে, আমার লিমিটেশন আছে, এই সংসারের খাপে ফিট করার মতন মানুষ আমি নই, বেখাপ্পা কিরম একটা যেন। তাই জন্য আমি সংসার করবো ভাবিনি, কখনো ভাবিনি। আমায় কেউ সংসার করার জন্য মাথা দিপিও দেয়নি। তারপর হঠাৎ তোমার সঙ্গে দেখা হলো, তুমি আমায় ডাকলে, আমি তোমায় দেখলাম, আমার মনে হলো এতদিন এই বেহিসেবি মানুষটার জন্য বোধহয় এই মানুষটা বসেছিল। আমি এগিয়ে গেলাম, বিয়ে করলাম, কিন্তু তোমায় কখনো তোমার শিকড় থেকে ছিন্ন করে আমি আমার চিরচেনা জায়গায় প্রতিষ্ঠিত করিনি, যাতে তুমি কষ্ট পাও, তোমার পরিবেশটা অচেনা অজানা লাগে। তোমার চিরচেনা পরিবেশে তোমার সন্তানদের মধ্যে, তোমার শ্বশুরবাড়ির প্রিয়জনদের মধ্যে তুমি স্বতঃস্ফূর্ত থাকবে, তাই জন্য আমি এগিয়ে গেছি, তোমার শ্বশুরবাড়ির মানুষদের প্রিয়জন করে নিয়েছি। সেটা করতে গিয়ে আমায় প্রচুর লড়াই করতে হয়েছে, আমার ঘাম ঝরেছে। হ্যাঁ, তারাও এগিয়ে এসেছেন, তাদেরও মুহূর্ত, কিন্তু আমি এগিয়ে গিয়েছি কারণ আমি বেখাপ্পা মানুষ। তোমার স্বামী, উপযুক্ত স্বামী হবার যে সংজ্ঞা, তার মধ্যে আমি ফিট করি না, সেই কারণে আমি কাজটা করতে পেরেছিলাম। তোমার কাছে তথাকথিত সেই স্বামীরাই কাজটা করতে পারবে না। তেমনি আদর্শ স্ত্রীরা তাদের তথাকথিত স্বামীর কাছ থেকে যেভাবে তাদের পাওনা গণ্ডার প্রতিটা হিসেব নিকেশ পেয়ে যায়, আমি সেই পাওনা গণ্ডা তোমার হাতে তুলে দিতে পারবো না, সেই কারণেই পারবো না। এটা তো তোমার জানা উচিত। এনিওয়ে, দেখো, যদি সত্যি তুমি তোমার পয়েন্ট থেকে সরে আসতে না পারো, তাহলে আমার মনে হয় এই তিক্ততার মধ্যে না থেকে ব্যাপারটা আমায় জানিয়ে দাও। কি বলতে চাইছো তুমি? তুমি যেটা বুঝতে পেরেছো আমি সেটাই বলতে চাইছি। নিজেদের মধ্যে মতভেদ থাকলে আলাদা থাকাই ভালো। বাহ, নীলু আর প্রমোদের জন্য তুমি আমাকে তোমার জীবন থেকে বাদ দিয়ে দিচ্ছ, এই কথাটা বলতে পারলে তুমি? নীলু প্রবুদ্ধ গৌণ দোয়েল, উপলক্ষ মাত্র। আসল কথা হলো আমার নীতিবোধ। দুজনের নীতিবোধে এত পার্থক্য, একসঙ্গে থাকবো কি করে? একই তোমার ছেলেমেয়েরা আমায় পছন্দ করে না, তার উপর যদি তুমি আমায় অপছন্দ করো, তাহলে সেই অপছন্দের প্রভাবটা তাদের উপরও তো পড়বে। তখন পরিস্থিতিটা খুব একটা সুখের হবে না, না তোমার পক্ষে না আমার পক্ষে। বিয়েটা আমার কাছে অতটা সহজ ছিল না তমজিৎ, যে একটা কথায় অমিল হবে আর সমস্ত সম্পর্ক ভেঙে যাবে। আমার কাছেও বোধহয় তত সহজ ছিল না। আমি তো বিয়ে করব কখনো ভাবিনি। যে বিয়ে করব ভাবেই না, তার পক্ষে বিয়ের ডিসিশনটা নেওয়া একটু কঠিন নয় কি?
কিন্তু তবু বলবো, এক ঘরে এক ছাদের তলায় আলাদা হয়ে থাকার থেকে প্রপারলি আলাদা থাকা অনেক শ্রেয়। বুঝতে পেরেছি। কি বুঝতে পেরেছি? আমি বুঝতে পেরেছি, আমি এখন পুরনো হয়ে গেছি তো, ওই জন্য আর আমাকে ভালো লাগছে না, পছন্দ হচ্ছে না। প্লিজ দোয়েল, প্লিজ এভাবে নিজেকে ছোট করো না, আমাকেও ছোট করো না। পূর্ণ হয়ে গেছি মানে হোয়াট ডু ইউ মিন? কি বলতে চাইছো পূর্ণ হয়ে গেছি বলে? কি বোঝাতে চাইছো? মানে তুমি আমার কাছে আর আকর্ষণীয় নেই, হ্যাঁ? তার মানে তোমার এই মনটার দাম আমার কাছে কোনোদিন ছিল না। আমার কাছে ছিল শুধু আকর্ষণ, তোমার এই শরীরটা। শোনো তো মজিদ, আমি না তোমার মতো এরকম ভালো ভালো কথা বলতে পারি না, একদম পারি না বলতে। আমিও কিছু ভালো কথা বলার কথক ঠাকুর নই। সারা দিন আমিও একটানা ভালো কথার জাল বুনতে পারি না। আমি সত্য বলতে চাই, প্রিয় কথা নয়। আমি সত্য শুনতে চাই, প্রিয় বাক্য নয়। তাহলে কেন বললে তুমি? কেন বললে তুমি আমাকে ছেড়ে চলে যাবে? কেন বললে? একজন মানুষ ওরকম অপমান করে আমাকে ছেড়ে চলে গেছে, তারপরে তুমিও এই কথাটা বলতে পারলে আমাকে? বিলিভ মি, আমি তোমাকে অপমান করতে চাইনি। আমি তোমাকে মুক্তি দিতে চেয়েছি। আমার কিছুদিন ধরে একটা ফিলিং হচ্ছিল, জানো, আমার মনে হচ্ছিল যে আমার কঠোর কঠিন নীতিবোধের চাপে তোমার দমটা বোধহয় বন্ধ হয়ে আসছে। তুমি বোধহয় ভালো করে নিঃশ্বাস নিতে পারছো না, হাঁসফাঁস করছো। দুটো পৃথক নীতিবোধ তো একসঙ্গে চলতে পারে না, না, কোনোভাবেই চলতে পারে না। না, তার মানে এই নয় যে আমি নিজেকে খুব মহৎ আর তোমাকে খুব ছোট বোঝাতে চাইছি। আমি শুধু বলতে চাইছি এর পার্থক্যটা। দুটো সম্পূর্ণ পৃথক মানসিকতা একসঙ্গে চলে কি করে? খরগোশ আর সজারুর মতো তারা বাস করতে পারে না একসঙ্গে, কিছুতেই পারে না। কি করে পারবে? আমি যেমন আমার নীতিবোধের সঙ্গে কোনোদিন কখনো এক মুহূর্তের জন্য কম্প্রোমাইজ করব না, করতে রাজি নই, তেমন আমি চাই না যে তুমিও তোমার ভাবনার সঙ্গে জোর করে আমার কথায় বাধ্য হয়ে কম্প্রোমাইজ করো। এনিওয়ে, তুমি যতক্ষণ না একটা পাকাপাকি সিদ্ধান্ত নিতে পারছো, ততক্ষণ এই আলাদাভাবে বিছানা গড়ে নেওয়ার হাস্যকর কাজটা করো না প্লিজ। যদি আমার সঙ্গে এক বিছানায় শুতে আপত্তি থাকে, তাহলে দয়া করে তুমি এই খাটে শো, আমাকে সোফাতে ব্যবস্থা করে নিতে দাও। তুমি অভিমান বোঝো না? আমি অভিমান বুঝি, অপমানটা বুঝি না। আমি তো এটাই বুঝতে পারছি না, কোথায় অপমানটা হলো তোমার? হ্যাঁ, আমার তখন খুব রাগ হয়েছিল, ওই জন্য প্রবুদ্ধ নীলুকে আমি যা ইচ্ছে কথা শুনিয়ে দিয়েছি, বেশ করেছি। তাতে আমার কতটা অপমান হয়েছে সেটা একবার ভেবে দেখোনি? নীলু প্রবুদ্ধ অপমানিত হয়েছে, সেই অপমানটা বুকে বেঁধেছে আমার, কারণ আমি উপযাচক হয়ে তাদের পাশে দাঁড়াতে চেয়েছি, তাদের সাহায্য করতে চেয়েছি। তারা আমাকে বলেনি। তাদের অপমান হলে আমার উঁচু মাথাটা কতটা হেঁট হয়ে যায় সেটা একবার ভেবে দেখলে না? ওদের সাহায্য করার কথা আমি আগে ভাগে তোমাকে জানাইনি, তার কারণ এই নয় যে আমি তোমায় উপেক্ষা করি, তার কারণ এই আমি তোমায় বিশ্বাস করি। আমার দৃঢ় ধারণা ছিল যে আমার এই কাজে তুমি সবচেয়ে বেশি আনন্দিত হবে, তোমার মুখ উজ্জ্বল হবে, তোমার উঁচু মাথা আরো উঁচু হবে। কিন্তু ভাবতে পারিনি যে তোমার এই কাজে আপত্তি আছে। আসলে ওই যে তোমার ভাবনা তোমার, আমার ভাবনা আমার, এই ভাবনায় মিল হয়তো হয় না, হবেও না। বেশ, অন্যায় হয়েছে। তুমি যদি বলো আমি অন্যায় করেছি, আমি স্বীকার করছি অন্যায়। মিষ্টি কুটুম মিষ্টি কুটুম মিষ্টি কুটুম।